প্রিয় দশম শ্রেণীর ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা করছি ভালো আছো সবাই। আজ দীর্ঘদিন পর তোমাদের সামনে উপস্থিত হতে পেরে ভীষণ ভালো লাগছে। করোনা সংকটকালীন একালে বরিশাল ক্যাডেট কলেজের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের স্বাগতম জানাই। আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের কবিতাংশ থেকে কবি শামসুর রাহমানের কবিতা তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতাটি নিয়ে একটি সংক্ষিপ্ত পাঠ পর্যালোচনা করব। আশা করি এই পাঠ পর্যালোচনা তোমাদের শিক্ষা কার্যক্রমকে সমৃদ্ধি এনে দেবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা কবি শামসুর রাহমানের সংক্ষিপ্ত জীবনী এবং তার কর্মজীবন নিয়ে একটু আলোচনা করে নিই, তাহলে আমরা কবির কবিতার ভিতরে ঢুকতে সহজ বোধ করব। কবি শামসুর রহমানের জন্ম 23শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দ ঢাকার মাহুতটুলি এলাকায় নানা বাড়িতে। পিতা মোখলেসুর রহমান চৌধুরী, মাতা আমিনা খাতুন। বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে দুই বাংলায় তার শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত। তিনি ছিলেন একজন প্রধান নাগরিক কবি। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের উপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। কবি শামসুর রহমান 1945 সালে পুরনো ঢাকার পগোজ স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক শ্রেণীতে ভর্তি হন এবং 3 বছর নিয়মিত ক্লাস করেন, কিন্তু শেষ পর্যন্ত আর মূল পরীক্ষা দেননি। তবে 1953 সালে কবি বিএ পাশ করেন। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। কবি শামসুর রহমান একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার কবিতায় অতি আধুনিক কাব্যধারার বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে। উপমা ও চিত্রকল্পে তিনি প্রকৃতি নির্ভর এবং বিষয় উপাদানে ছিলেন শহর কেন্দ্রিক। প্রকাশিত গ্রন্থ। শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয় 1960 সালে। বন্দি শিবির থেকে তার উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ। এ কাব্যে স্বাধীনতা যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা প্রাধান্য পেয়েছে। এ কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ সময় রচিত। এ গ্রন্থের 38টি কবিতার মধ্যে উল্লেখযোগ্য হল তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা এবং স্বাধীনতা তুমি। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, রৌদ্র করটিতে বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, ফিরিয়ে নাও ঘাতক কাটা, বুক তার বাংলাদেশের হৃদয়, হরিণের হাড় কবির গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। প্রকাশিত গ্রন্থ সংখ্যা: কাব্যগ্রন্থ 66, উপন্যাস 4টি, অক্টোপাস, অদ্ভুত আধার এক, নিয়ত মন্তাজ, এলোস্য অবেলায় ও প্রবন্ধ গ্রন্থ কবিতা এক ধরনের আশ্রয়। সম্মাননা ও পুরস্কার। কবি শামসুর রহমান আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, নাসির উদ্দিন স্বর্ণ পদক, জীবনানন্দ পুরস্কার, আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার, মিৎসুবিশি পুরস্কার সাংবাদিকতার জন্য, স্বাধীনতার পদক, আনন্দ পুরস্কার। ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডিলিট উপাধিতে ভূষিত করে। কবি শামসুর রহমান 2006 সালের 17ই আগস্ট ঢাকাতে মৃত্যুবরণ করেন।
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই কবিতাটির যে শিখন ফল তা আমরা একটু সংক্ষেপে জেনে নেই। প্রথমত, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানা। এই কবিতাটি আমাদের 1971 সালে সংঘটিত মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং তার ইতিহাস সম্পর্কে জানার একটি দরজা খুলে দেয়, যাতে আমরা জানতে পারি এই জাতি কিভাবে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের মাধ্যমে কিভাবে তার স্বাধীনতাকে অর্জন করে এনেছিল। দ্বিতীয়ত, জাতির মহান সন্তানদের আত্মত্যাগের মূল্যায়ন। এটি হচ্ছে সব থেকে এই কবিতার গুরুত্বপূর্ণ বিষয়। যারা আমাদের সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তাদের জীবন দিয়ে, তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে, তাদের বীরত্ব দিয়ে তারা আমাদের এই দেশকে মুক্ত করেছিল। শত্রুর হাত থেকে মুক্ত করার এই যে দুর্লভ আত্মত্যাগ, সে আত্মত্যাগের মূল্যায়নটি খুবই জরুরি। কারণ একটি দেশের স্বাধীনতা যেমন তার গৌরবের অংশ, তেমনি তার আত্মত্যাগেরও অংশ, এবং এটি আমাদের মূল্যায়ন করতে হবে। আমাদের চেতনা দিয়ে বুঝে নিতে হবে এই মহান আত্মত্যাগের অর্থ কি, তাৎপর্যময় ভূমিকা জাতির ক্ষেত্রে রাখতে পারে। প্রিয় ক্যাডেট বৃন্দ, স্বদেশ ও জাতির প্রতি প্রেম ও দায়িত্ববোধ, এটি হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশ এবং জাতির প্রতি আমাদের দায়িত্ব আছে, আমাদের মানুষের প্রতি ভালোবাসা আছে। কারণ ভালোবাসা ছাড়া, দায়িত্ববোধ ছাড়া একটি দেশ এবং জাতি এগিয়ে যেতে পারে না। আমরা সমগ্র জনগণের প্রতি আমাদের ভালোবাসা এবং দেশের প্রতি দায়িত্ববোধ আমরা পালন করব। তাতে করে আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করার পাশাপাশি নিজেদেরকে সমৃদ্ধি করতে পারব। প্রিয় ক্যাডেট বৃন্দ, এই ছিল এই কবিতাটির শিখন ফল। এখন আমরা যাব কবির রচিত মূল কবিতায়। কবিতায় কবি বললেন, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। এই যে 7টি পংক্তি, এই 7টি পংক্তির মধ্যে কবি, এই কবিতার একটি প্রস্তাবনা, এই 7টি কবিতার মধ্যে কবি বলছেন যে স্বাধীনতা, তোমার জন্য আমরা আর কত রক্ত দিব, আর কত অগ্নির প্রজ্বলন ঘটবে জনপদে, এবং তুমি আসবে বলে আমার দেশের যে সাধারণ মানুষ, গ্রাম বাংলার মানুষ, সেই সাকিনা বিবি তার কপাল ভেঙে গেছে এবং হরিদাসীর শীতের সিঁদুর মুছে গেছে। এই বেদনা আমরা সহ্য করতে পারি না। কবিতায় বলেছেন যে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। পরবর্তী অংশে আমরা দেখব, কবি বললেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। স্বাধীনতার জন্য প্রথমে যে ঘটনা ঘটেছিল ঢাকা শহরে 25শে মার্চের রাতে পাকিস্তানি সামরিক জান্তারা জলপাই রঙের ট্যাঙ্ক নিয়ে শহরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল দানবের মতো চিৎকার করতে করতে, এবং ছাত্রাবাসগুলোকে জনশূন্য করে দিল, মমস্য গুলিবিদ্ধ করলো ছাত্রদেরকে, এবং রিকোয়েললেস রাইফেল আর মেশিন গান যেখানে পেল, যাকে পেল তাকে নিধন করে চলল। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম। পাকিস্তানি ঘৃণ পাকিস্তানিরা আমাদের গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিল, পুড়িয়ে দিল, আমাদের ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে গেল। কবি বললেন, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তব ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। এটি একটি দৃশ্যকল্প। একটি পাড়া ধ্বংস হয়ে গেছে, কিছু কিছু বাড়ি ঘরের চিহ্ন বাস্তব ভিটা দেখা যায়, সেখানে একটি কুকুর আর্তনাদ করলো, কারো গৃহপালিত কুকুর, যার মালিকের আশ্রয় সে ছিল, সে মালিকজন সব নিঃশেষ হয়ে গেল, শেষ হয়ে গেল।
নিঃসঙ্গ একটি কুকুর আর্তনাদ করে উঠল। কবি তারপরে বললেন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। স্বাধীনতা, তোমার জন্য এক থুরথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের। কবি এখানে বললেন, তোমার জন্য অপেক্ষায় এক থুরথুরে বুড়ো, যে তার পরিবার পরিজন সবকিছু হারিয়ে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক মেখে সে দাঁড়িয়ে আছে, তার চুলগুলো বাতাসে নড়ছে। এটাও একটি দৃশ্য গল্প। সবকিছু হারিয়ে নৈঃশব্দতার উন্মোচন এখানে ঘটল, ব্যক্তি হৃদয় অসংখ্য ব্যক্তিকে উন্মোচিত করল। স্বাধীনতা, তোমার জন্য মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরে, সেও সবকিছু তার শেষ হয়ে গেছে, এমন একটি বিধবা হয়ে গেছে। স্বাধীনতা, তোমার জন্য হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে। তোমার জন্য সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। এখানে কবি যে বর্ণনা করছে অনাথ কিশোরী, সে এক সময় তার ঘর বাড়ি আত্মীয় স্বজন বাবা মা সবাই ছিল, আর সবকিছু নিঃশেষ হয়ে গেছে, সে পথের ভিখারি হয়ে আছে একটি কিশোরী, হাড্ডি সার কঙ্কাল দেহে সে ভিক্ষা পাত্র সামলে আছে। তারপরে কবি বলছেন, সগির আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস, জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি। এই নামগুলো সব একটি প্রতীকী। সগির আলী মানে অসংখ্য অসংখ্য সগির আলী, কৃষক অসংখ্য কৃষক, জেলে পাড়ার জেলে কেষ্ট দাস অসংখ্য জেলের প্রতিনিধি, মতলব মিয়া অসংখ্য প্রতিনিধি, অসংখ্য মাঝির প্রতিনিধি, তেমনি যে নৌকা চালায় উদ্দাম ঝড়ে। এগুলো সবই প্রতীকী, এক থেকে অসংখ্য জনের উপমা কবি এখানে ব্যবহার করেছেন, যারা প্রত্যেকেই 1971 সালের মুক্তি সংগ্রামে আত্মদান করেছেন। তারপরে কবি বললেন কবিতায়, রুস্তম শেখ, ঢাকার রিক্সাওয়ালা, যার ফুসফুস এখন পোকার দখলে। একজন রিক্সাওয়ালার কথা বলতে যে অসংখ্য রিক্সাওয়ালার কথা কবি এখানে বললেন। এবারে কবি আমাদের মহান মুক্তিযুদ্ধের যে তারুণ্যের উদ্দীপনা, যৌবনের ঝংকার, শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে সাহসী ব্যক্তিগণ, তাদের কথা কবি এখানে বলছেন। আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ, যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা। অর্থাৎ এত ক্ষয়ক্ষতি, এত মানুষজনের মৃত্যুর মধ্যে দিয়েও তারুণ্যের দীপ্ত গর্জন, যৌবনের দীপ্ত উচ্ছ্বাস ফেটে পড়েছে সেই 1971 সালের রণাঙ্গনে, এবং সেই স্বাধীনতা তাকে আসতে হবে, যার জন্য সবাই অধীর প্রতীক্ষা করছে। তারপরে বললেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। এতক্ষণ তোমার জন্য অপেক্ষা প্রতীক্ষা, এখন কবি উচ্চারণ করলেন কিভাবে সারা পৃথিবীকে কাঁপিয়ে, কিভাবে আমাদের স্বাধীনতা রক্তলাল সূর্য এই ভূমিতে এসে
আছড়ে পড়ছে, সেই স্বাধীনতা তোমাকে আসতেই হবে। প্রিয় ক্যাডেট বিন্দু, এই কবিতায় যেমন আমাদের মহান আত্মত্যাগী মানুষজনের কথা, গ্রাম বাংলার চিত্র, ঢাকা রাজধানীর চিত্র, শহরের চিত্র উঠে এসেছে সেই 1971 সালের ভয়াবহ সময়গুলোতে। সেই দৃশ্যকল্প, মানুষজনের কথা এবং বীরত্বপূর্ণ প্রতিরোধ যুদ্ধ, সেখানে সম্পৃক্ত মুক্তিযোদ্ধাদের যে অবস্থান, সেই ব্যক্তর মধ্য দিয়ে কবি স্বাধীনতাকে অর্জন করতে চেয়েছেন নিজ ভূমিতে, এবং সেটি অর্জিত হয়েছে। এই কবিতার যে ইতিহাসটি, সেই ইতিহাসটি এর আগেও আমরা ব্যক্ত করেছি, তারপর আরেকটু শুনে নেই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল 1971 সালে সংঘটিত তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে। 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু রমনা রেসকোর্স ময়দানে লক্ষ লক্ষ মানুষের সম্মুখে বজ্রকণ্ঠে পাকিস্তানি স্বৈর শাসনের নিগড় থেকে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। বঙ্গবন্ধুর এই ভাষণের মধ্যেই সেদিন সূচিত হয়েছিল আমাদের স্বাধীনতার স্বপ্ন ও মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। উনিশশো 1971 সালের 25শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়লে এটি জনযুদ্ধের আদলে গেরিলা যুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঢাকায় অস্ত্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ ও ইপিআরকে হত্যা করে পাকিস্তানি সামরিক বাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইস্ট পাকিস্তান পুলিশ, সামরিক বাহিনীর বাঙালি সদস্য এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতাকামী সাধারণ মানুষ দেশকে পাকিস্তানি সামরিক বাহিনীর কবজা থেকে স্বাধীন করতে কয়েক মাসের মধ্যে গড়ে তোলেন মুক্তি বাহিনী। প্রাণ দেন প্রায় 30 লক্ষ মানুষ। এরই মাধ্যমে 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের অবসান হয়, জন্ম লাভ করে স্বাধীন বাংলাদেশের। এবারে আমরা আসি কবিতার সার সংক্ষেপটি। স্বাধীনতা শুধুমাত্র একটি শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত, কিন্তু ঘৃণ পাকিস্তানিরা বাঙালিদের স্বাধীনতা হরণ করেছিল। 1971-এর মহান মুক্তিযুদ্ধে আপামর বাঙালি এই স্বাধীনতা অর্জনে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালির রক্তে রক্তগঙ্গা বইয়ে দেয় ঘৃণ পাকিস্তানিরা। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটিতে আমরা যুদ্ধ চলাকালীন বাংলাদেশের ভয়াবহ নৃশংস চিত্রগুলি মর্মান্তিকভাবে ফুটে উঠতে দেখি। সাকিনা বিবি, ফরিদাসীর স্বামীহারা আর্তনাদ, ছাত্রাবাস বস্তি উজাড় হওয়ার জন্য ঘৃণ পাকিস্তানি নগ্ন উল্লাস, মহান মুক্তিযুদ্ধে শ্রমিক, কৃষক, জেলে, রিক্সাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ নিজেদের জীবন দিয়ে আত্মত্যাগ করেন। আমরা অর্জন করি প্রাণপ্রিয় এই স্বাধীনতা। প্রিয় ক্যাডেট বিন্দু, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। আমরা স্বাধীনতার এত বছর পরও আমরা প্রকৃত অর্থে আমাদের অর্থনৈতিক মুক্তি, সামগ্রিক মুক্তি এখনো অর্জন করতে পারিনি। এখনো আমাদের সেই সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধের মতো সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের জনগণের মৌলিক অধিকার, তাদের জীবনের সচ্ছলতা এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের তরুণদেরকে, তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরাই সেই জাতির নেতৃত্ব দিবে, জাতিকে অর্থনৈতিক মুক্তি এবং তার সামগ্রিক মুক্তির মধ্য দিয়ে দেশ এবং জাতিকে সুখী সচ্ছল করে তুলবে। এই হোক আমাদের প্রত্যাশা। প্রিয় ক্যাডেট বিন্দু, কবিতাটির পাঠ পর্যালোচনা অংশে তোমাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে ইনবক্সে জানাও।
আমি সেই জিজ্ঞাসা ও প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় ক্যাডেট বিন্দু, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। এই সাবধানতার অবলম্বন হিসাবে তোমরা বাড়িতেই থাকবে। কোনো প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। বাড়িতে বসেই পড়াশোনা ঠিকঠাক করবে। কেউ বেড়াতে এলে দূরত্ব বজায় রাখবে। সুস্থ থাকো, সমৃদ্ধ হও, এই কামনায় আমি আজকে বিদায় নিচ্ছি। আগামীতে তোমাদের পরবর্তী পাঠ পর্যালোচনায় আমরা ফিরে যাব এবং তোমরা তখন অনলাইনে ঠিকঠাক নিয়মিত প্রত্যেকে বসে আমাদের সাথে আলোচনায় পর্যালোচনায় অংশগ্রহণ করবে। এই আহ্বান রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।